মেয়েটা রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম ফিরোজ খান, বলছি বীরপুর থেকে। আজ ব্ল্যাক ম্যাজিকের একটা স্টোরি কালেক্ট করেছি, তাই ভাবলাম দেরি না করে পাঠিয়ে দিই আপনার কাছে। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন আপনার সুমধুর কণ্ঠে। কথাবার্তা দীর্ঘ না করে সরাসরি ঘটনায় চলে যায়। আজ সকাল থেকে আকাশের মুখ ভার, একটানা বৃষ্টি পড়তেই যাচ্ছে, থামার কোনো নাম নেই। মাঝে মাঝে মুহূর্তে মুহূর্তে বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ইলেকট্রিসিটিও নেই। সব মিলিয়ে বেশ রোমাঞ্চকর দিন। আমি কৌশিকী অমাবস্যার দিনে আমার জন্ম হয়, তাই আমার নাম এটাই রাখা হয়। এই বছর উচ্চ মাধ্যমিক দিলাম, আর সামাজিক প্রেশার যেমন উচ্চ মাধ্যমিক এই বিজ্ঞান ভিত্তিক বিষয় নিতে হয়েছে, তেমন স্কুলের পর কলেজে তা বাদ যাবে কেন? ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হওয়ার তোড়জোড় চলছে। যাই হোক, আপনাদের সাথে গল্পে গল্পে শুনতে হয়ে গেল। মাকে বললাম, মা আজ একটু তেলে ভাজা করো না, এমন পরিবেশে খেতে খেতে বেশ গল্প করা যাবে। মা চড়ে গেল রান্না ঘরের দিকে। বৃষ্টি হচ্ছে বলে বাবাও আছে, তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছে। আমার বোন অদ্রিজা, আমি, বাবা সবাই মিলে বসে আছি, গল্প গুজবও চলছে। মা গরম গরম পাকোড়া আনলেন। অদ্রিজা বলল, বাবা তোমার ছোটবেলাটা গল্প বলো না প্লিজ। বাবা বললেন, বয়স হয়েছে, অত জ্ঞান মনে আছে? বোন তো জেদ ধরেছে, বসেই রইল, গল্প বলতেই হবে। বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, পুরোনো একটা ঘটনা আমার মনে আছে, যেটা বলছি শোন। আমিও গল্পটা শোনার জন্য এগিয়ে বসলাম। বাবা বলতে শুরু করলেন, আমি তখন খুব ছোট, পশ্চিমবঙ্গের একটা ছোট্ট গ্রামে বড় হয়েছি। পাড়াতে তখন আমার বাবার গণ্যমান্য ব্যক্তি হিসেবে অনেক নাম যশ ছিল। বাবার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল সেই গ্রামের মোড়ল, আর আমার বাবা ছিলেন ডাক্তার। দুজনের মধ্যে কখনো কখনো কোনো কোনো বিষয় নিয়ে মতভেদ হতে দেখা যায়নি। পাড়াতে আর একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল ভুবন, যিনি এই দুজনকে মোটেই সহ্য করতে পারতেন না। তার একটা কারণও রয়েছে, সেটা আর অন্যদিন বলবো। তো তিনি বারবার চেষ্টা করতেন দুজনের ভিতরে ঝামেলা বাঁধানোর। আর শোনা যেত ও নাকি কারো জাদুর সাহায্য নিয়ে নিজের স্বার্থের জন্য গ্রামবাসীদের ক্ষতি করত। জাদুর এই পারপার্শ্বিকতা রীতিকে আমাদের ইংরেজিতে ব্ল্যাক ম্যাজিকও বলে থাকি। কালো জাদু তো বিশেষ পদ্ধতির মাধ্যমে খারাপ আত্মাদের নিজের বশে আনা যায় এবং নিজের স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন ধরনের কাজে বা খারাপ কাজে ব্যবহার করে অন্যের অনিষ্ট সাধন করে থাকে ওই ব্যক্তি। একবার এই নিয়ে আমাদের বড় বিপত্তির সৃষ্টি হয়েছিল। সেবার ভুবন কৌশিকী অমাবস্যার দিনে আমার স্ত্রী মানে তোমার মায়ের ক্ষতি করার চেষ্টা করে। সেদিন কৌশিকের জন্ম হয়েছিল, কিন্তু আমার বাবা আর অশোক কাকু মিলে কোনোভাবে তোদের মাকে বাঁচিয়ে দেয় সেবার। কিন্তু ভুবন কিছুতেই হার মানেনি। এর মধ্যেই তুই ঘর আলো করে এলি, তোকে নিয়ে সবাই মেতে উঠেছিল। সবাই সে বিপদের কথা ভুলেই গিয়েছিল, যেন বুঝতেই পারেনি বিপদ ঘনিয়ে আসছে। এভাবেই এলো তোর অন্নপ্রাশনের রাত। সারা দিন কাটলো বেশ হইচই করে। সেদিনও ছিল কৌশিকী অমাবস্যার রাত। ভুবনের প্রস্তুতি নিয়ে এসেছে আমাদেরকে শেষ করতে। আমার বাবা আর কাকা আমাকে, তোকে আর তোর মাকে বাড়ির পেছনে দরজা দিয়ে চলে যেতে পারে। তখন আমি আর কি করব, তোদেরকে নিয়ে শহরে কলকাতায় চলে আসি। সেদিনের পর আমরাই কলকাতা শহরে রয়ে গেছি। এখানে আসার পর থেকে তোর বোন জন্মায়, আমিও কাজ শুরু করে নিই এই কলকাতাতেই।
এখানেই স্থায়ীভাবে আমরা থাকা শুরু করি। ওদিকে ভুবন ওর ছেলে শঙ্করও বড় হয়েছে। শোনা গেছে ও নাকি তার বাবার মতো ঘোর কালো জাদুর চর্চা করে। শ্মশানে ঘুরে বেড়াতো দেখা যায় অনেক সময়। এখনো হয়তোবা আমাদের ক্ষতি করতে চায় কোনোভাবে। জানি না কি হবে। বাদ দেও সব কথা। আমরা তো শহরে চলে এসেছি, এখন আর আমাদের কিছু করতে পারবে না। গল্প শেষ করে বাবা কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। মা বললেন, চলো রাত হচ্ছে, খেয়ে নেবে। সবাই খেয়ে সবার মতো শুয়ে পড়লাম। খেয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম আজকের গল্পের কথা। মনে হলো বাবা কেন যেন গল্পটা আধা আধুরা বলেছেন, পুরোটা বলেননি। ব্ল্যাক ম্যাজিক নিয়ে ইউটিউবে ভিডিও 2-3টা মুভি শেষ করে ফেললাম, কিন্তু বাবা আজ যা বললেন তাতে আরো কিছুটা জানতে পারলাম। বাবা তো কোনো কথাই বলল না। এত লোক থাকতে ভুবন কাকা আমাদেরকেই বা কেন ক্ষতি করতে যাবে? ভুবন কাকুরাই বা এই জাদু শিখলো কোথায়? তবে কি আমাদের পূর্বপুরুষ কালো জাদুর সাথে জড়িত ছিল? ভুবন কাকুর ছেলে শঙ্করও কালো জাদুর চর্চা করেছে। তবে এই ভস্মীভূত আমাদের ক্ষতি কে করবে? আমরা তো এখন গ্রামে নেই, কলকাতায় আছি। শঙ্কর আমাদের কিভাবে ক্ষতি করবে? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমাদের খেয়ালই ছিল না। গতকাল রাতে কিছু কথা ভাবতে ভাবতে ঘুম এলো না। সকালে উঠে দেখি আজ আমার নতুন কলেজ। আমি ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চলেছি কলকাতাতে। বাড়ি থেকে বেরোলাম কলেজের জন্য রাস্তায়, আর একজনের জন্য আলাপ হলো সেও একই কলেজে ভর্তি হয়েছে। কথায় কথায় আমি জানতে পারলাম ওর নাকি নাম অজয় এবং আমার বিভাগেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছে এবং আমার গ্রাম থেকে এসেছে, কিন্তু কলকাতার ওর পরিবারে থাকে না, এখানে মেস ভাড়া করে থাকে। এভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ কাটে। আমাদের দুজনের মধ্যে বেশ আলাপ জমে ওঠে। আমরা একসাথে কলেজে যাতায়াত করতাম। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। আমাদের মধ্যে বন্ধুত্বটা আরো বেড়ে যায়। একদিন কলেজে যাওয়ার পথে অজয়ের সাথে দেখা হলো। সেদিন অজয়কে অন্যরকম দেখাচ্ছিল। মনে হচ্ছিল সে আগের মতো নেই, যেন অন্য কেউ। ওর হাতের আর মুখের কোনো জায়গায় পিন ফোটানোর মতো কালো কালো দাগ। ওর শরীরটা যেন কেমন যেন ক্লান্ত দেখায় বেশিরভাগ সময়। আমার সাথে কেমন যেন করে অন্যরকম ব্যবহার করে। আগে কলেজ শেষ হলে নিজের বাড়িতে যেত, এখন আমাকে ছেড়ে যেতেই চায় না। মনে হয় যেন ও না চাইতেও জোর করে কেউ ওকে আমার পাশে রাখতে চাইছে। সবসময় অন্য মনস্ক হয়ে থাকে, এদিক ওদিক তাকিয়ে দেখে, চারদিকে যেন কোনো অশরীরীকে খুঁজে বেড়ায়। আমি ওকে বললাম, তোর শরীর 3 দিন খারাপ হচ্ছে রে, তেমন হলে একবার গ্রামের বাড়ি থেকে ঘুরে আয়। আমি বলাই ও গ্রামের বাড়িতে 5 দিনের জন্য ছুটি কাটাতে গেল। যথারীতি পরের দিন কলেজে অজয় অনুপস্থিত থাকলো। কলেজ শেষে আমি চিন্তিত হয়ে পড়লাম। ভাবলাম কি হলো ছেলেটার? একই তো শরীরটা খারাপ ছিল, শরীর কি তবে অনেক বেশি খারাপ করলো কিনা? ফোন করলাম, কিন্তু ফোনে ওকে পাওয়া গেল না। ওর ফোনের নেটওয়ার্ক অঞ্চলের বাইরে ছিল। পরের দিন সকাল থেকে ওকে ফোন করলাম আমি। আজ ওকে ফোনে পাওয়া গেল। ফোন ধরতেই আমি ওকে ওর শরীরের অবস্থার কথা জিজ্ঞেস করলাম। ও বলল ওর শরীর ঠিক আছে। কাল কোথায় ছিল জিজ্ঞেস করতেই ও বলল হাসপাতালে গিয়েছিল। দেখতে দেখতে 5টা দিন কেটে গেল। অজয় গ্রাম থেকে ফিরে এসেছে। এখন ও ভাড়া বাড়িতে এসেছে। আমি ভাবলাম ওর সাথে একবার দেখা করে আসি। কলেজ সেরে ওর সাথে দেখা করতে গেলাম। দেখলাম ওর বাম চোখে ব্যান্ডেজ করা। আমি বললাম, কিরে তোর চোখে কি হলো? ও বলল, ঘর থাকা যেদিন হাসপাতালে গিয়েছিলাম সেদিন নিজের এক আপন জনকে চোখ দান করে এসেছি। আমি বললাম, তোর কি হয়েছে বল তো? কদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিস, আর এমন কি হলো তুই তোর চোখ দান করে ফেললি? ও কিছুক্ষণ চুপ করে থাকলো। আমার প্রশ্নটা যেন এড়িয়ে যায়। আমি ওর শারীরিক এবং মানসিক অবস্থা দেখে ওকে বেশি একটা প্রশ্ন করলাম না। আমি বললাম, শরীরে এই অবস্থা, তার উপরে তোর চোখ হারালে কি দরকারটা ছিল? চল আমাদের বাড়িতে, ভাড়া বাড়িতে চল। একা থাকলে তোর দেখাশোনা কে করবে বলতো? আমি ওকে আমার বাড়িতে নিয়ে গেলাম। আগে থেকে ওর মানসিক অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। আমার বাড়িতে থাকাকালীন ওকে ওর বোন অদৃশ্যা দেখে কেমন যেন আলাদা নজরে দেখতে শুরু করলো। সবাই একসাথে যখন খেতে বসলাম, ওর চোখ বারবার আমার বোনের চোখের দিকে লক্ষ্য করলাম। আমাদের বাড়িতে 2 দিন কাটলো। সময় মতো খাবার, ওষুধ খাওয়ানো সত্ত্বেও ও শরীর এবং মানসিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। কিছুতেই যেন কিছু হচ্ছে না দেখে ওকে আবারও ওর রুমে ছেড়ে এলাম। ওকে ছেড়ে বাড়িতে ফিরে আসার পর বাবা আমাকে বলেছিলেন ওকে নাকি বাবার খুব চেনা চেনা মনে হচ্ছে।
আমি বললাম, হ্যাঁ চিনবে না কেন, ওর বাড়ি যে আমাদের গ্রামে, ছোটবেলায় দেখেছো হয়তো বা ওকে। এই কথা শুনে বাবার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠলো। আমাকে বলল ওর থেকে দূরে থাকতে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কি হলো এগুলো। বাবা কি একটা লুকাচ্ছে আমার কাছ থেকে। বাবাকে আমাদের প্রতিবেশী ভুবন কাকার আমাদের উপরে অমন আক্রমণ করার কথা জিজ্ঞাসা করলাম। বাবা প্রশ্নটা এক প্রকার এড়িয়ে গেল। তবে কি আমাদের পরিবারে কোনো গোপন ইতিহাস আছে যা বাবা আমাদেরকে লুকাতে চাচ্ছে? ঘটনাটা কি? পরের দিন রবিবার, কলেজ ছুটি ছিল। সকাল থেকে উঠে একটু বাইরে গিয়ে বেরিয়ে এলাম। এসে চেয়ারে বসেছি। মা বলল, ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, এগুলো গোছাতে হবে। তোর তো আজ ছুটি, সবাই মিলে গোছানো হবে। আমি বললাম, ঠিক আছে মা। ঘর গোছাতে গোছাতে বাবা মায়ের ট্রাঙ্কের মধ্যে ছোট্ট একটা কালো কাঠের বাক্স লক্ষ্য করলাম। মাকে জিজ্ঞেস করতেই বলল, ওটা আমাদের পরিবারের একটা বই, ওটা আমাদের বিপদ থেকে রক্ষা করে। বলি মা তড়িঘড়ি করে ট্রাঙ্কের তালাটা মেরে দেয়। আমার বোন কেমন যেন করতে থাকে। তবে এই বইটাতে কি আমার মনের সমস্ত প্রশ্নের উত্তর লেখা আছে। সারাদিন শেষে ঘর গোছানো শেষ হলো। আমার মনটা যেন সে বইটার দিকে থাকলো। তারপর রাত হলে সবাই যখন সেগুলো নিয়ে কিছুতেই ঘুম আসলো না, আমি চুপি চুপি বাবা মায়ের ঘরে গেলাম। ট্রাঙ্কের চাবিটা খুঁজে ট্রাঙ্কটা খুলে বইয়ের বাক্সটা বের করলাম। তখন রাত 10টা বাজে। ঘরের সকলে ঘুমিয়ে পড়েছে। আমি আমার ঘরে চুপি চুপি লাইট ল্যাম্প জ্বালিয়ে টেবিলে বাক্সটা রাখলাম। কৌতূহলী হয়ে বাক্সটা খুলতে যাব, দেখি তাতে একটা তালা লাগানো আছে। তালাটা খোলার জন্য বিশেষ মন্ত্রের প্রয়োগ করতে হবে, সেটার উপরে ইনস্ট্রাকশনও লেখা আছে। কিন্তু মন্ত্রটা আমি পাবো কোথায়? বাক্সটা এদিক ওদিক নাড়াচাড়া করতেই বাক্সের পেছনের দিকে একটা ছোট্ট চিরকুট দেখতে পেলাম। চিরকুটটা বের করে দেখলাম সেখানে সংস্কৃত ভাষায় কিছু মন্ত্র লেখা আছে। আমি যতটা সম্ভব ক্ষীণ গলায় বাক্সের কাছাকাছি দিয়ে সংস্কৃত ভাষায় দুবার মন্ত্রটা উচ্চারণ করলাম। উচ্চারণ করতেই বাক্সের তালাটা আপনা আপনি খুলে গেল। বাক্সের ঢাকনাটা আস্তে আস্তে খুলে বইটাকে বাইরে বের করে আনলাম। বইয়ের পাশে অনেক পুরনো দিনের ছবিও রাখা আছে। ছবিগুলো খুব ভয়ঙ্কর। বেশিরভাগ ছবিতে কিছু রিচুয়াল বা যোগ সাধনার এক দৃশ্য আঁকা রয়েছে। কোনো ছবিতে বিড়ালের মাথা কাটা দেহ উল্টো করে ঝোলানো আছে। কোনো ছবিতে আগুনে পড়ে যাওয়া কালো কাপড়ের পুতুল জ্বালানো আগুনের সামনে বসানো। কোনো ছবিতে সিরিঞ্জের রক্ত ভরে এলোমেলো ছড়িয়ে আছে। কোনো ছবিগুলো কাগজে পুরনো হয়ে রীতিমতো মাঝে মাঝে কোথাও যেন ছিঁড়ে গেছে। পৃষ্ঠা ছবিগুলো স্পষ্ট বোঝাও যাচ্ছিল না। ছবিগুলো পাশে রেখে বইয়ের দিকে আমার নজর গেল। বইটাকে দেখে কোনো প্রাণীর চামড়া দিয়ে বাঁধাই করা ছিল। কভারের উপরে সংস্কৃততে লেখা ছিল কালো জাদুর উপাসনার উপায়। বই খুলে আমি পড়তে শুরু করলাম। দেখলাম সেই বইতে অনেক রিচুয়াল সম্বন্ধে কিছু লেখা আছে। কালো জাদুর মাধ্যমে কিভাবে অমরত্ব লাভ করা যায়, কিভাবে কালো জাদুর দেবীকে উপাসনার মাধ্যমে আহ্বান করে তার বরদান প্রাপ্ত করা যায়, কিভাবে কালো জাদু ব্যবহারের মাধ্যমে কাউকে নিজের বশে করা যায়, কালো জাদুর মাধ্যমে যদি কোনো ব্যক্তি ক্ষতি করতে চায় সেটা থেকে কিভাবে বাঁচতে হয়, সেসব লেখা আছে সেই বইতে। বইয়ের পাতাতেও সেসব রিচুয়াল এবং পদ্ধতির গা গুলিয়ে দেওয়ার মতো ছবি আঁকা রয়েছিল। বইয়ের শেষ পাতার দিকে এক বিশেষ প্রক্রিয়ার কথা লেখা আছে, যার মাধ্যমে কোনো ব্যক্তি তার শক্তির সর্বোচ্চ সীমা উপলব্ধি করতে পারে এবং অমর হয়ে যেতে পারে। এই রিচুয়ালের একটা ছবির দিকে বিশেষ করে আমার চোখটা চলে গেল। ছবিতে 3টা মানুষের কাটা মাথা রাখা আছে। সেই মাথার চারদিকে হলুদ এবং বিভিন্ন গন্ডি কাটা আছে। চারদিকে প্রদীপ দিয়ে ঘেরা রয়েছে। আর 3টা কাটা মাথা আলাদা আলাদা জেন্ডারের, একটা ছেলের, একটা মেয়ের, একটা তৃতীয় লিঙ্গের একজন ব্যক্তির। আর সেই মাথার দুটোর চোখের মধ্যে কারোরই চোখ নেই। চোখগুলোর সামনে মাটির প্রদীপ রাখা হয়েছে তাদের কাটা মাথার সামনে, এবং সেই পাটির পাত্রে তেল ঢেলে সেই প্রদীপ জ্বালানো রয়েছে। এই রিচুয়াল সব থেকে ভয়ঙ্কর, ক্ষতিকারক হতে পারে সেটাও ওয়ার্নিং দেওয়া হয়েছে। এই চোখবিহীন কাটা মাথার ছেলেটার ছবি দেখে আমার অজয়ের কথা মনে পড়ে গেল। তবে কি শঙ্কর এই রিচুয়াল করার আয়োজন করছে? অজয় অত গ্রামের বাড়িতে গিয়েছিল কদিন আগে, তবে কি ওর আক্রমণ চোখটা তুলে নিয়েছে?
আমার ভয় হাত পা কাঁপতে লাগলো। আমি রিচুয়ালে আরো কিছু নিয়ম পড়তে লাগলাম। ওখানে লেখা আছে যে 3টা কাটা মাছের জোগাড় করতে হবে, সেগুলো জ্যান্ত অবস্থায় তাদের চোখ উপড়ে নিতে হবে। প্রথম পুরুষ যে কোনো ব্যক্তি হতে পারে, কিন্তু দ্বিতীয় যে মহিলার মাথা জোগাড় করতে হবে সেই মহিলা এই রিচুয়াল পালনকারীর বংশে একমাত্র মেয়ে হওয়া যায়। আর তৃতীয় মাথাটা একজন তৃতীয় লিঙ্গের হওয়া যায়। কৌশিকী অমাবস্যার রাত 1টার সময় উপাসনা করতে হবে কালো জাদুর দেবীর মূর্তির সামনে। উপাসনার কোনো রীতিনীতি ভুল হলে অমরত্ব লাভের বদলে মৃত্যু হতে পারে, আর সমস্ত খারাপ আত্মা উপাসনাকারী দেহ থেকে ছিঁড়ে খেয়ে নেবে। বইয়ের পাতায় এই লাইনটা পড়ে শেষ করতে না করতে হঠাৎ করে আমার টেবিল ল্যাম্প নিভে গেল। আমি হতভম্ব হয়ে টেবিলে বসে থাকলাম। ফোনের লাইট জ্বালিয়ে চুপি চুপি বইটাকে বাক্সের মধ্যে রেখে দিলাম। বাক্সটা বন্ধ করে আমি আমার ঘরের একটা কোণে লুকিয়ে রাখলাম। তারপর আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। কালো জাদু এতটাই ভয়ঙ্কর হবে, তবে কি বাবা মা কখনো আমাদের কালো জাদু নিয়ে কিছু বলেননি? আর আমার বংশ পরম্পরায় চলে আসা এই বই, তার মানে আমাদের পূর্বপুরুষও কি কালো জাদুর সাথে জড়িত ছিল? আর সেই কারণে আমার দাদা মশাইরা আমরা ছোট থাকায় আমাদের কালো জাদুর ক্ষতির হাত থেকে বাঁচিয়েছিল। আর সেজন্য আজও পর্যন্ত শঙ্কর বা তার বাবা ভুবন কেউই আমাদের কোনো ক্ষতি করতে পারেনি। এসব ভাবতে ভাবতে রাতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই। পরের দিন সকালে উঠে হাত মুখ ধুলাম, দেখলাম বাবা খবরের কাগজে হাতে চা নিয়ে বারান্দায় বসে আছে। আমি বাবার কাছে গেলাম, বাবাকে উদাস দেখলাম। বাবা আমায় জিজ্ঞেস করলেন, কিরে বই পড়লি? বই পড়ে কি জানতে পারলি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কোন বই বাবা? বাবা বললেন, আমি জানি কাল রাতে আমাদের ঘর থেকে তুই জাদুর বইটা পেয়েছিলি, তাই না? আমি বললাম, হ্যাঁ বাবা, আমি সব জানতে চাই, আমাকে একটু খুলে বলো না। বাবা বললেন, পড়েছিস তো সব কিছু তো দেখলি, তো কালো জাদু ভয়ঙ্কর, সেজন্যই আমরা তোদের কখনো জাদুর আশেপাশে আসতে দিইনি। আর তুই জিজ্ঞেস করেছিলি না ভুবন কাকা তার ছেলে শঙ্কর কেন আমাদের উপর আক্রমণ করতো? তবে বলি শোন, আমাদের পূর্বপুরুষ মানে আমার দাদা সবাই কালো জাদু ব্যবহার করতো, কিন্তু তারা এই কালো জাদু অন্যের ভালোর জন্য ব্যবহার করত, অন্যের উপকার করার জন্য ব্যবহার করতো। আর ভুবন হলো তোর দাদুর নিজের ভাই, আপন ভাই। ছোট থেকে ভুবন যেই থেকে কালো জাদুর বইটা পেয়েছে না এবং পড়েছে, সে ওই কালো জাদু খারাপ পথটা ব্যবহার করা শুরু করেছে। সেই দেখে ভুবনকে আমাদের পরিবার এবং পরিবার থেকে আলাদা করে দেওয়া হয় এবং গ্রাম থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছিল। তো ভুবন কিছুতেই হার মানেনি, ও আবারও ফিরে আসে এবং কালো জাদুর মাধ্যমে সকল গ্রামবাসীর মন থেকে ক্ষতি করার কথা ভুলিয়ে দেয় এবং বইয়ের রিচুয়ালগুলো ভালো করে ব্যবহার করে সমস্ত শক্তি লাভ করতে চাইতো, অমর হইতে চাইতো। আর সেই রিচুয়ালগুলো খুব ভয়ঙ্কর এবং প্রাণনাশক ছিল। ওই উপাসনার সমস্ত জিনিসপত্র ওই বইটাতে লেখা নেই। সেটাও অত্যন্ত গোপন হওয়ার কারণে বইয়ের শেষের দিকে 2টি পাতা আমার বাবা ছিঁড়ে গ্রামের ঘরে বাড়ির অনেক নিচে লুকিয়ে রেখেছিলেন। বইয়ের শেষ পাতায় এই রিচুয়ালটাকে কিভাবে আটকানো যায় সেই পদ্ধতি লেখা আছে এবং সেটা আমাদের কাছে আছে। ভুবন বা তার ছেলে শঙ্কর কেউই জানে না ওই বইটাতে সমস্ত নিয়ম লেখা নেই। শুরু তো হয়েছে সে বইটাতে হাতানোর জন্য। ও আমাদের পরিবারের ক্ষতি করতে এবং আমাদের থেকে ওই বইটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতো কালো জাদু প্রয়োগ করে। তাই তো সেদিন তোর বন্ধু অজয়ের এই হাল দেখে আমি তখনই বুঝে গিয়েছিলাম যে শঙ্কর নিশ্চয়ই রিচুয়ালটা করতে নেমে পড়েছে। আর শেষের নিয়মগুলো জানার জন্য আমাদের ঘরে চুরি করার চেষ্টাও করেছে অজয়ের মাধ্যমে। তোর বোনই হলো আমাদের বংশের একমাত্র মেয়ে, তাই অজয় ওই দিনই তোর বোন দিকে নজর দিয়েছিল। আমিও সেটা লক্ষ্য করেছিলাম। আমি সব কিছু দেখে কাউকে কিছু বলিনি, সবাই ভয় পাবে বলে। তোর বোনকে এবার থেকে নজরে নজরে রাখতে হবে। আর ওই বইয়ের নিয়ম দেখে অজয়কে সে শঙ্কর বশ করে রেখেছিল না, আর অজয় শঙ্করকে হাত থেকে রক্ষা করতে হবে। এরপর আর কি, এরপর সেভাবেই আমরা করলাম এবং ভগবানের কৃপায় আমাদের আর কিছুই হয়নি। সো জেপসি ভাই, এটাই ছিল ঘটনা, ব্ল্যাক ম্যাজিকের ছোট একটি ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন ভৌতিক দুনিয়ায়। আশা রাখি এরকম আরো অনেক দারুণ দারুণ সব ঘটনা আমি নিয়ে আসবো। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি ফিরোজ খান বলছিলাম।
হে ফিরোজ ভাই, ওয়াও, আরেকটা স্টোরি, আবার আরেকটা অসাধারণ স্টোরি কিন্তু আমরা পেয়ে গেলাম। ভয়ঙ্কর একটা ব্ল্যাক ম্যাজিকের রহস্যময় ঘটনা। আশা রাখি আপনাদের সবার কাছে স্টোরিটা বেশ ইউনিক লেগেছে, যদিও অনেক ভয় না, বাট অনেক ডিটেলড একটা স্টোরি, বা যেটাকে আমরা বলি যে মানে বোঝানোর জন্য পারফেক্ট স্টোরি ছিল। ভালো ছিল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আমি বিলিভ করি যে আপনার কাছে আরও দারুণ সব স্টোরি আছে। আপনি অবশ্যই সময় করে সমস্ত ঘটনা লিখে পাঠাবেন, আপনার প্রতিটা ঘটনা ইনশাল্লাহ শেয়ার করা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের প্রিয় ফিরোজ ভাই। সো এই হচ্ছে বিষয়। আমার হাতে একটা ছোটো স্টোরি আছে, আমি স্টোরিটা পড়ে আজকে মতো বিদায় নিয়ে চলে যাই পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জফরি ভাই, আশা করি ভালো আছেন, ভালোর দাঁড়িয়ে আছেন। আমার নাম নুরুল হক। ভৌতিক দুনিয়া পাঠানো এটাই আমার প্রথম কোনো ঘটনা। যদি ঘটনাটি আপনার কাছে ভালো লাগে বা বোধগম্য হয় যে ঘটনাটি শেয়ার করা যায়, তাহলে শেয়ার করে দিন। আশা করি ঘটনাটি ভালো লাগবে। কথাবার্তা দীর্ঘ না করে আমি আমার পরিচয় সম্পূর্ণ গোপন রেখে ঘটনাটি শেয়ার করছি। মৌসুমী বৃষ্টির পর গ্রামটা মাটি তখন ভেজা, বাতাসে ভাসছিল মাটির গন্ধ আর কাশফুলের বৃষ্টির সুবাস। চরকল গ্রামের সবাই যেন এক গভীর বিষাদে ডুবে গেছে। আব্দুল করিম মারা গেছেন ৬৫ বছর বয়সে, হৃদরোগ আক্রান্ত হয়ে সকালবেলা ঘুমের মধ্যেই চলে গেছেন। গ্রামের সবার কাছে তিনি ছিলেন করিম চাচা, শান্ত, ধার্মিক, পরোপকারী মানুষ। ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি জামাতে নামাজ পড়ার জন্য কখনো কখনো মসজিদে অনুপস্থিত থাকতেন না। করিম চাচার বাড়ির আঙিনা ভরে গেছে শোকাহত মানুষে। তার স্ত্রী জাহানারা বিবি কান্নায় ভেঙে পড়েছেন। ছেলে রফিকুল আর মেয়ে শিরিন বাবার মৃত্যুর শোকে নিষ্পৃত। গ্রামের বরুণ হাফিজউদ্দিন সবাইকে শান্ত করার চেষ্টা করছেন। এটা আল্লাহর ইচ্ছার রফিকুল। হাফিজউদ্দিন রফিকুলের কাঁধে হাত রেখে বললেন, তার কণ্ঠ ভারী। করিম ভাই ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করবেন ইনশাআল্লাহ। রফিকুল চোখ মুছে বলল, হ্যাঁ হাফিজ চাচা, কিন্তু বাবা তো চলে গেল, বাড়িটা যেন খালি হয়ে গেল। মাগরিবের আজানের পর জানাজার নামাজের আয়োজন করা হলো। গ্রামের পুরুষরা সবাই মিলে করিম চাচার লাশ মসজিদের সামনে খোলা মাঠে নিয়ে এলো। লাশ সাদা কাফনের মধ্যে মোড়ানো, চারপাশে ভিড় জমেছে। কেরোসিনের আলোয় মাঠের অর্ধেকটা আলোকিত, বাকিটা ঘন অন্ধকারে ঢাকা। বাতাস হঠাৎ করে জোরে বইতে লাগলো। কেরোসিন ল্যাম্পের শিখা নেভার উপক্রম হলো। কয়েকজন তাড়াহুড়ো করে ল্যাম্প ঠিক করলো। ইমাম সাহেব তাড়ালেন। সবাই কাতার বেঁধে দাঁড়িয়ে গেল। নিস্তব্ধতা ভেঙে ইমাম সাহেবের কণ্ঠে ধ্বনিত হলো, আল্লাহু আকবার। জানাজার নামাজ শুরু হলো। প্রথম তাকবীর, সবাই হাত বাঁধল। দ্বিতীয় তাকবীর, দোয়া পড়া শুরু হলো। তৃতীয় তাকবীর, গভীর একাগ্রতায় সবাই মগ্ন। ঠিক তখনই ঠক 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 করে একটা আওয়াজ হলো। একটা স্পষ্ট কিন্তু একই সাথে অস্পষ্ট হলো শব্দটা। কেউ যেন চোখ খুলে তাকালো। শব্দটা যেন লাশের দিক থেকে আসছে। ঠক 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 করে আওয়াজটা হলো। এবার শব্দটা আরো স্পষ্ট। অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়ল। নামাজের মনোযোগ দিতে গেলেও কানটা শব্দের দিকে ঝুঁকে থাকলো। ইমাম সাহেব চতুর্থ তাকবীর দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বলে সালাম ফিরালেন। নামাজ শেষ। সবাই সালাম ফিরিয়ে মুখ ফেরালো লাশের দিকে। হঠাৎ এক তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। মৃতদেহ বহনকারী যুবক হাবিবের গলা থেকে বেরিয়ে এলো সেই আর্তনাদ, উ আহ এভাবে করে শব্দ হলো। সবাই তাকিয়ে দেখলো সাদা কাফনের নিচ থেকে একটা হাত বেরিয়ে আসছে। শুকনো, রক্ত শূন্য, কিন্তু স্পষ্ট নড়ছে। হাত কাফনটা টানাটানি করতে লাগলো। কাফনের কাপড় আলগা হয়ে গেল। বাবা! রফিকুলের কণ্ঠ যেন অবিশ্বাস আর আতঙ্কে ভরা। লাশের মুখের উপরে কাফনটা এদিক থেকে ওদিকে সরে গেল। সবাই স্তব্ধ, রক্তহীন হয়ে গেল। করিম চাচার চোখ খোলা, চোখ দুটো গভীর কালো গর্তের মতো, কিন্তু তাতে কোনো প্রাণের চিহ্ন নেই, শুধু একটা অবর্ণনীয় ফাঁকা ভাব। চোখ দুটো শুকনো ফাঁকা, আর তার মুখে একটা বিকৃত বিভৎস হাসি। আল্লাহ আল্লাহ আল্লাহ!
জাহানারা বিবি হাঁপাতে হাঁপাতে পিছনে হাঁটতে লাগলেন। চোখ দুটো যেন বিস্ফারিত। লাশটা হঠাৎ করে সোজা হয়ে উঠে বসলো। গোটা মাঠে আর্তনাদ ছড়িয়ে পড়লো। মানুষ ভয় ভয়ে পেছনে ছুটে দিল। তখনই মানুষ বলা শুরু করলো, ওই যে করিম চাচা উঠে বসলো, ভূত ভূত হয়ে গেছে, ও আল্লাহ রক্ষা করো, আল্লাহ ও আল্লাহ রক্ষা করো। ইমাম সাহেব কাঁপতে কাঁপতে এগিয়ে গেলেন। কে আছো রহিম ভাই, তুমি কি? সোজা হয়ে উঠে থাকা মৃতদেহের মাথাটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। সে ফাঁকা কালো চোখ দুটো ইমাম সাহেবের দিকে স্থির হয়ে তাকালো। ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসিটা আরো বড় হয়ে গেল। একটা গম গম করার শব্দ বের হলো তার গলা থেকে, যেন পাথর খসে উঠেছে। শব্দটা অস্পষ্ট, ভাঙা ভাঙা। কি বললো ও, কি বললো? হাফিজ উদ্দিন পেছনে দাঁড়িয়ে চিৎকার করলেন, আবার কম কমে আওয়াজ, এবার আরো স্পষ্ট। তারপর অসম্ভব দ্রুত গতিতে মৃতদেহটা উঠে দাঁড়ালো। কাফনের কাপড় খসে পড়লো। নিচে তার পরনের ধুতি আর গেঞ্জি দেখা গেল, কিন্তু শরীর দেখে মনে হলো শুকনো কাঠ, ত্বক শুষ্ক, পাংশু বর্ণ। ও হাবিব আবার চিৎকার করে পেছনে দাঁড়ালো, আর করিম চাচার দেহটা হঠাৎ করে এগিয়ে গেল। তার হাঁটার ভঙ্গিরা ছিল অস্বাভাবিক। পা দুটো যেন শক্ত হয়ে গেছে। কোমরে কোনো নড়াচড়া নেই, শুধু পা দুটো টান টান করে ফেলে এগোচ্ছে। সবাই ছত্রভঙ্গ হয়ে ছুটতে লাগলো। কেউ বসিতে ঢুকলো, কেউ পেছনের টলিতে। ইমাম সাহেব দাঁড়িয়ে থাকতে পারলেন না। ভয়ে কাঁপতে কাঁপতে পেছনে হাঁটলেন। রফিক পাগলের মতো চিৎকার করলো, বাবা এটা কি হচ্ছে, থামো বাবা। কিন্তু মৃতদেহটা তার দিকে ঝুঁকল না, বরং যুবক হাবিবের দিকে এগিয়ে গেল, যে লাশ বহন করতে এসেছিল। হাবিবের হাত পা কাঁপতে লাগলো। সে জায়গায় আটকে গেছে। দূর হ। হাবিব দু হাত বাড়িয়ে পড়ল, চোখে আতঙ্ক। মৃত করিম চাচা তার কাছাকাছি পৌঁছাতে হাত বাড়ালো। হাতটা শুকনো, নখগুলো অস্বাভাবিক লম্বা আর বয়লা। সেটা হাবিবের গলার দিকে এগিয়ে এলো। না, ছেড়ে দে আমাকে, হাবিবের চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে গ্রামের এক সাহসী যুবক সোহেল লাঠি হাতে নিয়ে এগিয়ে এসে মৃতদেহটার পিঠে জোরে আঘাত করলো। ঠাস করে শব্দ হলো। শব্দটা হলো যেন শুকনো কাঠে লাঠি পড়ার মতো। মৃতদেহটার সামনে ঝাঁকুনি খেলো, কিন্তু থামলো না। তার হাতটা হাবিবের গলায় এসে ঠেকলো। স্পর্শ পেতেই হাবিব আর্তনাদ করে উঠল, যেন তাকে জ্বলন্ত লোহার দণ্ড দিয়ে ছুড়ে দেওয়া হয়েছে। সে পেছনে লাফিয়ে দিয়ে পড়ল আর গলায় হাত চেপে ধরে আর্তনাদ করতে লাগলো। ওকে ধরো, বেঁধে ফেলো, হাফিজউদ্দিন চিৎকার করলেন। কয়েকজন যুবক সাহস করে এগিয়ে এলো। তারা মৃত করিমের হাত পা ধরে টানাটানি করলো, কিন্তু শরীরটা ছিল আশ্চর্যজনক রকম ভাবে শক্ত আর ভারী। আল্লাহ, এত ঠান্ডা, কিন্তু বরফের মতো ঠান্ডা। একজন চিৎকার করে উঠল। হঠাৎ মৃত করিমের মাথা এক ধাক্কায় ঘুরে গেল এক যুবকের দিকে। মুখটা তার কানের কাছাকাছি চলে এলো। সেই ফাঁকা চোখের দিকে তাকিয়ে যুবক চিৎকার করে পেছনে ছিটকে পড়ল। তারপর মৃত করিমের মুখ খুলল। গভীর গহ্বরের মতো গলা থেকে আবারও সেই গমগমের শব্দ, খাবো, সবাইকে খাবো। এক বিকট গন্ধ ছড়িয়ে পড়ল চারপাশে। মৃতদেহের পচনের গন্ধের চেয়ে ভয়ঙ্কর তাতে মিশে থাকা রক্ত আর মাটির গন্ধ। সবাই ভয় পিছনে হাঁটা শুরু করলো। মৃত করিম আর কাউকে আক্রমণ করলো না। সে ধীরে ধীরে মাঠের অন্ধকারের দিকে পা বাড়ালো, আর তার পায়ের শব্দ ঠক 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 ঠক। রাতের নিস্তব্ধতা ভয়ঙ্কর ভাবে ধ্বনিত হতে লাগলো। সে গ্রামের দিকে না গিয়ে উল্টো দিকে পাশের বটগাছের দিকে এগিয়ে গেল। বটগাছের নিচে একটা পুরনো কুয়া ছিল, অনেক দিনের পরিত্যক্ত। সবাই দূর থেকে তাকিয়ে রইল। মৃত করিম কুয়ার ধারে গিয়ে দাঁড়ালো। তারপর একবার পেছনে ফিরে তাকালো। সেই ফাঁকা কালো চোখ যেন গ্রামের দিকে একবার বিদ্যুৎ গতিতে বুড়িয়ে নিল। মুখে আবারও সে বিকৃত হাসি। তারপর সে সামনের দিকে ঝুঁকে পড়ল এবং কুয়াশার অন্ধকার নেমে এলো। নিচে থেকে কোনো শব্দ এলো না। গ্রামবাসীরা দূর থেকে তাকিয়ে রইল। কেউ কথা বলার সাহস পেল না। শুধু বাতাসে ভেসে বেড়ালো ভয় আর অবিশ্বাসের ভারী চাপ। ও নেমে গেল? রফিকুল কাঁপা গলায় জিজ্ঞেস করলো। হ্যাঁ। হাফিজউদ্দিনের গলাটা শুকনো। কই নেমে গেছে মনে হয়। জাহানারা বিবি অজ্ঞান হয়ে পড়লেন। হাবিব তখনও গলায় হাত রীতিমতো চেপে ধরে কাঁপছিল। তার গলায় যেখানে মৃত করিম স্পর্শ করেছিল সেখানে কালো কাপড়ে পড়ে যাওয়ার মতো দাগ দেখা গেল। ডাক্তার দরকার, সে ফিসফিস করে বলল।
জ্বালা করছে, ভেতরে ভেতরে জ্বালা করছে। গ্রামের ডাক্তার আলমগীর তাকে দেখে বললেন, এটা কোনো রাসায়নিক পোড়া নয়। এটা আমি জানি নাকি। সবাই বুঝতে পারলো এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। করিম চাচার লাশ কোনো অজানা ভয়ঙ্কর কিছুর বাহক হয়ে ফিরে এসেছিল এবং সে নেমে গেছে কুয়োর ভেতরে। কিন্তু নিশ্চয়ই এখানেই ঘটনা শেষ নয়, ভয়াবহ কিছু হতে চলেছে এই গ্রামের ওপরে। সেই রাত থেকে গ্রামে একটা অদৃশ্য আতঙ্কের ছায়া যেন পড়ে গেল। যারা মাঠে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার কথা মুখে মুখে ছড়িয়ে পড়লো এক গ্রাম থেকে অন্য গ্রামে। সবাই জানলো করিম চাচা বড়েও শান্তি পায়নি, সে ফিরে এসেছে এবং সে বলেছে এই গ্রামের সবাইকে ধীরে ধীরে শেষ করে দেবে। কুয়োর দিকে কেউ যেতে সাহস পাচ্ছিল না। দিনের বেলাতেও সেখানে এক অশুভ ঠান্ডা হাওয়া বয়ে যেত। রাত হলে কুয়া থেকে মাঝে মাঝে অস্পষ্ট শব্দ ভেসে যেত। কেউ কেউ বলল যেন নখ দিয়ে পাথর আছড়ানোর শব্দ, কেউ বলল গম গমানি। 3 দিন কেটে গেল। চতুর্থ দিনে হাবিবের অবস্থা খারাপ হতে লাগলো। গলার কালো দাগটা আরো কালো হয়ে গেল, ছড়িয়ে পড়তে লাগলো। সে প্রচন্ড জ্বরে ভুগতে লাগলো, প্রলাপ বকতে লাগলো। আর সে বারবার বলছিল, ওই হাত, ওই ঠান্ডা হাত ভেতরে ঢুকে যাচ্ছে। সে আর্তনাদ করতো আর বলতো, খিদে পেয়েছে, আমার অনেক খিদে পেয়েছে, অনেক খিদে পেয়েছে। তারপর এক রাতে হাবিব নিখোঁজ হয়ে যায়। তার বিছানা খালি পড়ে থাকে। বাড়ির লোকেরা খুঁজে বেড়ালো, কোথাও কোনো চিহ্ন নেই। পরদিন সকালে গ্রামের পাশের আম বাগানে এক ভয়ঙ্কর দৃশ্য আবিষ্কৃত হলো। হাবিবের লাশ, কিন্তু সেটা স্বাভাবিক মৃতদেহের মতো ছিল না। গলা পর্যন্ত ফুলে ফেপে একেবারে বিকৃত অবস্থা, মুখ খোলা, চোখ দুটো উল্টো দিকে ঘোরানো, আর তার বুকে একটা বিশাল ক্ষত, যেন কোনো হিংস্র জন্তু নখ আর দাঁত দিয়ে ছিঁড়ে খেয়ে গেছে। ভিতরে কিছু অঙ্গ প্রত্যঙ্গ উধাও। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই জানতো এটা করিম চাচার কাজ। সে কুয়া থেকে বেরিয়েছে আর বারবার বলেছে, ও খেয়ে ফেলেছে হাবিবকে। এক মহিলা চিৎকার করে কাঁদতে লাগলো, ওই ভূত, ও আদমখোর, ও আদমখোর। আতঙ্কর শব্দটা তখনই গ্রামে ছড়িয়ে পড়ল। করিম চাচা আর করিম চাচা নেই, সে এখন আতঙ্কর হয়ে গেছে। মানুষ কে কো? হাফিজউদ্দিন গ্রামবাসীদের ডেকে জরুরি বৈঠক করলেন। সবাই ভয়ে কাঁপছিল। একজন কৃষক জিজ্ঞেস করলেন, এখন কি করব আমরা? পুলিশ ডাকবো নাকি? পুলিশ কি করবেন? ডাক্তার আলমগীর বলেন, ওরা বলবে বুনো জানোয়ারের কাজ এগুলো, কিন্তু আমরা তো জানি এটা কোনো জানোয়ারের কাজ নয়। এটা ওই জিনিস, এটা করিম। কুয়াটা বন্ধ করে দিতে হবে, রফিকুল বলল, মুখের ভিতরে গভীর দৃঢ়তা। পাথর মাটি দিয়ে ভরাট করে দিতে হবে, তাকে চিরকালের জন্য চাপা দিতে হবে। সবাই সম্মত হলো। সেদিন সকালে পুরুষেরা বড় বড় পাথর, মাটি, ইট জোগাড় করে কুয়ার কাছে গেল। কুয়ার মুখটা বেশ বড় ছিল, প্রায় 3 হাত চওড়া ছিল। ভেতরে ভেতরে নিবিড় অন্ধকার। সবাই নিরাপদ দূরত্বে দাঁড়ালো। রফিকুল আর সোহেল এগিয়ে গেল পাথর ফেলতে। রফিকুল ফিসফিস করে বলল, বাবা তুমি শান্তিতে থেকো, এখানে শেষ করো। তারপর সে একটা বড় পাথর কুয়ার দিকে রীতিমতো মুখে গড়িয়ে দিল। পাথরটা অন্ধকারে পড়ে গেল। নিচ থেকে কোনো শব্দ এলো না। সবাই সাহস করে এগিয়ে গেল। পাথর, মাটি, ভাঙা ইট সবকিছু কুয়োর মুখে ফেলা হতে শুরু করলো। শব্দ হচ্ছিল গড় গড় করে। কুয়োর মুখ অর্ধেক ভরে গেছে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। হয়তোবা এবার সবকিছুই শেষ। হঠাৎ করে কুয়াশার ভেতর থেকে বিকট এক প্রাণঘাতী আর্তনাদ ভেসে এলো। শব্দটা এতটাই ভয়ঙ্কর ছিল যেন কয়েকজন মহিলা কান চেপে বসে পড়লেন। বিভৎস একটা আওয়াজ। তারপর কুয়ার অর্ধেক ভরা মুখে ফেলা পাথরগুলো নড়ে উঠল, যেন নিচ থেকে কেউ ধাক্কা দিচ্ছে। একটা বড় পাথর উল্টো দিকে গড়িয়ে পড়ল। ওই তো বেরোতে যাচ্ছে, সোহেল চিৎকার করে উঠল। সবাই পিছু হাঁটলো। পাথর আর জোরে জোরে নড়তে লাগলো, আর একটা ইট উল্টো করে ছিটকে বেরিয়ে এলো। তারপর একটা হাত বেরিয়ে এলো ভাঙাচোরা পাথরের ফাঁক করে। শুকনো, মলিন, লম্বা, নখওয়ালা হাত, করিম চাচার হাত। হাতটা আশেপাশের পাথর সরাতে লাগলো, যেন কোনো শক্তিশালী প্রাণী মাটির নিচ থেকে বেরিয়ে আসার পথ তৈরি করছে। আল্লাহ, ও বেরিয়ে আসবে! হাফিজউদ্দিন চিৎকার করলেন, আরো পাথর দে, দ্রুত পাথর দে, জলদি দে। সবাই আরো পাথর ফেলতে লাগলো, কিন্তু আরো জোরে, আরো বেশি শব্দ হলো। কুয়াশার ভেতর থেকে গর্জন ভেসে এলো, বিভৎস গর্জন। সেই হাতটা দ্রুত পাথর সরাচ্ছিল, কিন্তু উপর থেকে পড়তে থাকা পাথরের চাপে তাকে কিছু পিছু হাঁটতে হচ্ছিল। দুপুর গড়িয়ে গেল। শেষ পর্যন্ত প্রচুর পাথর আর মাটি ফেলে
কুয়ার মুখ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো। উপরে মাটি চাপা দিয়ে শক্ত করে দুমড়ে মুচড়ে দেওয়া হলো। সবাই ক্লান্ত, ঘরমাক্ত, কিন্তু আতঙ্কে কাঁপছিল সবাই। নিচ থেকে কারো কোনো শব্দ আসছিল না। এবার নিশ্চয়ই, রফিকুল বলল, কিন্তু তার কণ্ঠে কোনো আস্থা ছিল না। সন্ধ্যায় সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গেল। দরজা জানালা শক্ত করে বন্ধ করে দিল। রাতে গ্রামে নেমে এলো গা ছমছম করা এক নিস্তব্ধতা। রফিকুল তার মা আর বোনকে নিয়ে বাড়িতে গেল। রাত গভীর হতে লাগলো। বাইরে শুধু জোনাকির আলো আর প্যাঁচার ডাক। হঠাৎ করে শুরু শুরু শব্দ হলো। দরজার নিচ দিয়ে ফাঁকা দিয়ে কে যেন হাত রাখছে। রফিকুলের ঘুম ভেঙে গেল। সে শুনল সে শব্দটা। তারপর একটা আওয়াজ, নখ দিয়ে কাঠের দরজা আঁচড়ানোর শব্দ। ক্রিক 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 করে শব্দটা হলো। রফিকুল ধীরে ধীরে উঠে বসলো। হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হলো। সে জানালা ফাঁক দিয়ে বাইরে তাকালো। বাইরে ঘন অন্ধকার, কিন্তু দরজার সামনে একটা অস্পষ্ট কালো ছায়া দাঁড়িয়ে আছে। খুব লম্বা, খুব শীর্ণ। ক্রিক ক্রিক করে শব্দ হলো। নখ আঁচড়ানো মাত্র অবিরাম শব্দ হচ্ছিল। তারপর একটা কম কমে আওয়াজ ভেসে এলো দরজার কাছ থেকে, রফিকুল, দরজাটা খোল, বাবা এসেছে। কণ্ঠটা করিম চাচার মতো, কিন্তু তার চেয়ে গভীর ভাপা। তাতে অমানসিক কোথার গন্ধ মাখানো ছিল। রফিকুলের গা শিউরে উঠল। সে পেছনে হাঁটলো। দরজা খোল বেটা, খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে। জানানা বিবি আর শিরিনও জেগে উঠেছিল। তারাও প্রচন্ড ভয় ভয় কাঁপছে। ও এসে গেছে, জানারা রীতিমতো ফিসফিস করে বললেন। দরজায় ধাক্কা পড়লো। ঠক করে শব্দ হলো। তারপর আরো জোরে ধাক্কা, ঠক। দরজা কাঠ ফাটার আওয়াজ হলো। রফিকুল তড়িঘড়ি করে আলমারি টেনে দরজার সামনে চাপা দিতে গেল, কিন্তু তখনই ব্যাং করে শব্দ হলো। দরজা টানাটি ভেঙে গেল। দরজাটা খুলে গেল। দরজার ফাঁক দিয়ে দাঁড়িয়ে ছিল সেটা করিম চাচার মুখ, কিন্তু আরো বিভৎস রূপে। চোখ দুটো যেন গভীর অন্ধকারে ডুবে যাওয়া চোখ দুটো শুকিয়ে চামড়া সরে গেছে। নিচে ধারালো দাঁতের শাড়ি দেখা যাচ্ছে। শরীরের গন্ধ, মৃত্যু আর পচনের গন্ধ। বিভৎস এক গন্ধে চারিদিকটা যেন আরো ভারী হয়ে উঠল। তার মুখে সেই বিভৎস কণ্ঠ, আমি খেয়ে নেব সবাইকে। সে ধীরে ধীরে ঘরে ঢুকলো। রফিকুল চিৎকার করে উঠল, না, দূর হ, দূর হ। জানারা বিবি আর শিরিন আর্তনাদ করলো। সে বুঝতে পারছিল এটা তার বাবার রূপ ধারণ করা একটা পিশাচ, আদমখোর। তার বাবা তো মারা গেছে এবং তার মৃতদেহের উপরে পিশাচ ভর করে তার বাবার লাশকে নতুনভাবে জীবন্ত করেছে। তার সবাই ভয় পেতে লাগলো। রফিকুল চিৎকার করতে লাগলো। আর রফিকুলের বাড়ির ভেতর থেকে ভেসে আসা আর্ত চিৎকারে গ্রামের নিস্তব্ধ রাত বিদীর্ণ হয়ে গেল। হাফিজুর উদ্দিনের ঘুমটা ভেঙে গেল। পাশের বাড়ি থেকে কান্না আর দরজা জানালা ভাঙার শব্দ ভেসে আসছিল। ওই তো, ওই করিমের বাড়ি থেকে আসতেছে, আওয়াজটা তো করিমের বাড়ি থেকে আসতেছে। হাফিজুদ্দিন তার ছেলেকে ডাক দিলেন, লাঠি নিয়ে শিগগির আস, ওই জিনিসটা ওখানে আছে, ওই আদমখোর ওখানে চলে এসেছে। রফিকুল মাটিতে লুটিয়ে পড়েছে। মুখে রক্ত। জাহানারা বিবি এক কোণে জড়সড় হয়ে কাঁপছেন। আর আদমখোর শিরিনকে ধরে রেখেছে। তার এক হাত শিরিনের চুলের বটি ধরে টানছে, আর এক হাতে লম্বা নখগুলো শিরিনের গলার কাছে। শিরিনের মুখে আতঙ্কের চূড়ান্ত অভিব্যক্তি, কিন্তু সে আর্তনাদ করতে পারছে না। আদমখোরের মুখ তার গলার কাছে। তার কারো চোখ দুটো শিরিনের দিকে স্থির। ঠোঁটের কোণে লালা টকাচ্ছে। ছাড়, ওটাকে ছাড়। সোহেল চিৎকার করে লাঠি উঁচু করলো। আদমখোরের মাথা ঘুরিয়ে সোহেলের দিকে তাকালো। মুখে সেই বিভৎস হাসি। খাবো, আরো খাবো। সোহেল সাহস করে সামনের দিকে এগিয়ে লাঠি দিয়ে আদমখোরের পিঠে জোরে আঘাত করলো। ঠ্যাং করে আওয়াজ হলো। আঘাতে আদমখোর সামান্য চোখলো, কিন্তু শিরিনকে ছাড়লো না, বরং সে তার নখগুলো শিরিনের গলায় বসিয়ে দিল। শিরিন চিৎকার করে উঠলো। গলার রক্তে একটা জমা ভিজে গেল। বিভৎস একটা শব্দ হলো। রফিকুল উঠে দাঁড়িয়ে আদমখোরের দিকে লাফ দিল। সেই সুযোগে সোহেল আরেকটা জোরালো আঘাত করলো আদমখোরের মাথায়। ঠক করে আওয়াজটা হলো। এবার আদমখোরের মাথায় ঝাঁকুনি খেলো। সে শিরিনকে ছেড়ে গেল। শিরিন মাটিতে লুটিয়ে পড়ল। গলার ক্ষত থেকে রক্ত ঝরছিল। আদমখোরের ক্রুর অর্জন করে সোহেলের দিকে ঘুরল। তার চোখ দুটো যেন আগুন জ্বলছিল। সে দ্রুত এগিয়ে এলো। পেছনে সরে যাও, হাফিজুদ্দিন চিৎকার করলেন। ওকে ঘিরে ফেলো, ঘিরে ফেলো। কয়েকজন যুবক লাঠি দা নিয়ে রীতিমতো আদমখোরকে ঘিরে ধরল, কিন্তু আদমখোরের গতি ছিল ভয়ঙ্কর। সে এক যুবককে লাঠি ছিঁড়িয়ে নিল যেন তা কাঠি, তারপর সেটা ভেঙে ফেললো। আল্লাহ, এত শক্তি! একজন চিৎকার করে বলল। আদমখোর সোহেলের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার হাতটা সোহেলের বুকের উপরে এগিয়ে গেল। না! রফিকুল মাটিতে একটা ভারী কাঠের টুল উঠিয়ে আদমখোরের পিঠে জোরে আঘাত করলো।
ভয়ঙ্কর একটা আওয়াজ হলো। আঘাতটা শক্তিশালী ছিল। আঘাতের কারণে আদমখোরের সামনে হুমড়ি খেয়ে পড়ে গেল এবং সে উঠে দাঁড়ালো, কিন্তু এবার গতি কমলো, তার চেহারা বিকৃত হতে শুরু করলো এবং বিভৎস হতে শুরু করলো। তার চোখে ভয়ঙ্কর রকম হয়ে গেল। সে যেন আর এখন করিম চাচার রূপ ধারণ করা সে আদমখোর নয়, মুহূর্তে একটা পিশাচ হয়ে গেল। পিশাচ! আগুন! হাফিজউদ্দিন চিৎকার করে বলেন, ওকে এখনই পুড়িয়ে ফেলতে হবে। ও রূপ পরিবর্তন করেছে, ও শয়তানের রূপে আসে পড়েছে, ওকে এখনই শেষ করতে হবে। আগুন আনো সবাই! কেউ একজন মশালটা এগিয়ে নিল। হাফিজউদ্দিন মশালটা আদমখোরের দিকে ছুড়ে দিলেন। আগুনের লেলিহান শিখা আদমখোরের গায়ে এসে লাগলো। অদ্ভুত শব্দ হলো, ধোঁয়া উঠার শব্দ হলো এবং আদমখোর গর্জন করে উঠল। যন্ত্রণায় পিছু হাঁটলো। আগুনটা তার শুকনো কাপড়ে লেগে ছড়িয়ে পড়লো। আরো আগুন দে! আরো মশাল এগিয়ে দেওয়া হলো। সবাই মিলে আদমখোরের শরীরে রীতিমতো আগুন ধরিয়ে দিল। আদমখোর আগুনে পুরো গর্জন করতে করতে পেছনে হাঁটতে লাগলো। সে আর এগোতে পারছিল না, তার শরীর থেকে ভয়ঙ্কর গন্ধ বের হচ্ছিল। সে দ্রুত বাড়ির দরজার সামনে ছুটলো। পেছনে দাঁড়ানো রফিকুলের ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রফিকুল মাটিতে পড়ে গেল। আদমখোর দরজা দিয়ে বেরিয়ে গেল। তার পেছনে পেছনে গ্রামবাসীরাও মশাল হাতে ছুটলো। আদমখোর আগুনে জ্বলতে জ্বলতে গ্রামের পথে দৌড়াচ্ছিল। তার গন্তব্য ছিল কুয়ার দিকে। ওকে ধর, শেষ করে দে! হাফিজউদ্দিন চিৎকার করলেন। সবাই দৌড়ানো। আদমখোরের গতি আগের চেয়ে অনেক কম এবং আগুনে তার ক্ষতি হয়েছে। সে কুয়োর কাছে পৌঁছে পিছু ফিরে তাকালো এবং তার শরীরে অনেক জায়গায় আগুন জ্বলছিল। সে আগুনের আলোয় তার মুখটা আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। ফাঁপা চোখ দুটো গ্রামবাসীর দিকে তাকালো। খাবো, সবাইকে খেয়ে ফেলবো। তারপর সামনের দিকে ঝুঁকে পড়লো এবং আগুন জ্বলতে জ্বলতে সে অন্ধকারের কুয়ায় ঝাঁপ দিয়ে পড়লো। গ্রামবাসীরা কুয়োর ধারে গেল। নিচে আগুনের লাল আভা দেখা যাচ্ছিল। ধোঁয়া উঠছিল। গমগমে গর্জন আর আর্তনাদ ভেসে এলো। ক্রমশ ক্ষীণ হতে হতে শেষে সব নিস্তব্ধ হয়ে গেল। শুধু ধোঁয়া আর পোড়া মাংসের গন্ধ বাতাসে ভাসছিল। সবাই নিঃশব্দে দাঁড়িয়েছিল। কেউ কোনো কথা বলার সাহস করলো না। সকালে গ্রামবাসীরা আবারও সে কুয়োর মাটির পাথর দিয়ে ভরাট করে দিল। এবার অনেক বেশি পরিমাণে, অনেক বেশি শক্ত। উপরে ভারী পাথর চাপা দেওয়া হলো। হাফিজউদ্দিন সবাইকে বললেন, এই কুয়োর কথা কেউ যেন না বলে, ভুলে যেতে হবে এই কুয়োর কথা। রফিকুল তার মা আর বোনকে নিয়ে গ্রাম ছেড়ে চলে গেলেন। জাহানারা বিবি কয়েক মাস পর মারা গেলেন। শিরিন সারা জীবন করার ক্ষতের দাগ আর ভয় নিয়ে বেঁচে রইল। যে সময় এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটি পছন্দ হয় আপনি শেয়ার করে দিন ভৌতিক দুনিয়ায়। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ খান বলছিলাম। অ্যান্ড দিস ইজ ইট। আমরা কিন্তু শুনে ফেললাম আজকে ফিরোজ ভাইয়ের স্টোরি। সবসময় দারুণ স্টোরি দেখেন তিনি, বলতে হবে। সরি, ফিরোজ ভাই বলছি, আমাদের নুরুল ভাইয়ের ঘটনা, নুরুল হক ভাইয়ের ঘটনা। আশা করছি ঘটনাটা আপনাদের কাছে কিন্তু ভয়ঙ্কর সুন্দর লেগেছে। বিকজ স্টোরিটা অসম ছিল, বলতে হবে। ক্রিপি টাইপের একটা স্টোরি ছিল এবং ইন্টারেস্টিং একটা ভাইব নিয়ে ঘটনাটা লেখা হয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই বিউটিফুল স্টোরির জন্য। অ্যান্ড আই বিলিভ সবার কাছে স্টোরি অসম্ভব রকম ভালো লেগেছে। আপনারা কিন্তু যাদের কাছে আপনাদের কাছে ঘটনা ভালো লাগে আপনারা খুব দ্রুত কমেন্ট করে ফেলবেন। আপনাদের কমেন্টের অপেক্ষা থাকে। খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। সো আপনাদেরকে বলবো আপনারা সবসময় কমেন্ট করে ইন্সপায়ার দেবেন। দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনারা যারা চান ভৌতিক দুনিয়া আপনারা ঘটনা পাঠাবেন, আপনারা কিন্তু ঘটনা পাঠাতে পারেন। নিশ্চয়ই জানেন যে ঘটনা পাঠানোর কিন্তু তার ওয়ে আছে, উইচ ইজ ইমেল আইডিটা হচ্ছে ভৌতিকদুনিয়া@gmail.com। আই রিপিট, BHOUTIKDUNIA@gmail.com। ঠিক ইমেলে ঘটনা সেন্ড করে দেবেন। আপনাদের ঘটনা অপেক্ষায় থাকি সবসময় এবং সামনে অপেক্ষায় থাকবো। দিস ইজ দ্য ফ্যাক্ট। আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি। পরবর্তী এপিসোডে বা আগামীকালের এপিসোডে আপনাদের সাথে কথা হবে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।